আচ্ছা, আজকে যে প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ডিগ্রি পাই চার্ট বলে এটাকে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা পাই চার্টে তুমি দেখতে পাচ্ছ যে ডিগ্রি দেওয়া রয়েছে এবং এটা ডবল ডিগ্রি পাই চার্ট বলে। কারণ কি, দুটো পাই চার্ট এখানে আছে, এই জন্য ডবল বলছি। ডিগ্রি কেন বলছি, কারণ দেখো সব জায়গায় ডিগ্রি লেখা আছে। কি বলা আছে সেটা বলে দিই। এ থেকে এফ পর্যন্ত এরকম 6টা কোম্পানির নাম এখানে দেওয়া আছে। সেই 6টা কোম্পানির মোট কর্মচারী দেওয়া আছে চার্ট 1-এ, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এই যে মোট কর্মচারী। আর চার্ট 2-তে দেওয়া আছে মোট মহিলা কর্মচারী। এই পুরো ব্যাপারটার উপর বেস করে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে যে কোম্পানি বিতে মোট পুরুষ কর্মচারীর সংখ্যা কতজন। 1 নম্বর দাগের যে প্রশ্নটা আছে, কোম্পানি বিতে মোট পুরুষ কর্মচারীর সংখ্যা কতজন। তো আমরা কি করব, কোম্পানি বি এর মোট কর্মচারীর সংখ্যা কত সেটা বার করব। তা এখানে যেটা দেখতে পাচ্ছি যে মোট কর্মচারী দেওয়া আছে, এটা অনলি কোম্পানি বি এর দেওয়া নেই। এ থেকে এফ পর্যন্ত টোটাল যতগুলো কোম্পানি আছে সব কটা মিলিয়ে মোট কর্মচারীর সংখ্যা এখানে দেওয়া আছে। এখানে এদিকে যেমন মোট মহিলা কর্মচারী যেটা দেওয়া আছে, সেটাও কিন্তু এ থেকে এফ পর্যন্ত টোটাল সব কটা মানে 6টা কোম্পানি মিলিয়ে মোট মহিলা কর্মচারীর সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, আমরা এই 14,000 থেকে কতজন 14,000 থেকে কতজন আমাদের বি এর মধ্যে আছে সেটা বার করব। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 14,000 এখানে আমরা লিখলাম, 14,000 থেকে কতজন বি এর মধ্যে আছে। তার জন্য আমরা ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছি যে 14,000-এর দেখতে পাচ্ছি যে বি এ আছে 54। ঠিক আছে, 54 বি এ আমাদের কি আছে, 54 আছে। টোটাল আমরা 360 ধরি, আমরা জানি এটাকে আমরা 360 ধরি, তাই না? টোটাল আমাদের 360 ডিগ্রি হয়, তার থেকে 54 হয়। তো 360 ডিগ্রির মধ্যে 54, তাহলে 14,000-এ কত? ঐকিক নিয়ম করছি আমরা এখানে বেসিক্যালি। কি বললাম, এই যে 54 ডিগ্রি লেখা রয়েছে না, এই যে 54 ডিগ্রি তুমি দেখতে পাচ্ছ এখানে 54 ডিগ্রি লেখা আছে। এই যে বি এ 54 ডিগ্রি লেখা রয়েছে, দাঁড়াও তোমাদের কাজটা দিয়ে দেখাবে, বেটার বুঝতে পারবে। এই যে 54 ডিগ্রি লেখা রয়েছে বি এর, এটা 360, একটা বৃত্ত মানে 360-360-র মধ্যে যদি 54 হয়, তাহলে 1-এর মধ্যে কত আর 14,000-এ বি এর কত, এইটাই আমরা বার করছি বেসিক্যালি। তাহলে 14,000 ইন্টু 54/360, এটা কি বেরোবে, বি এর টোটাল কর্মচারী কতজন সেটা বেরোবে। তো চলো বার করে নিই। তো পরিষ্কার আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে এটা ইকুয়াল টু আমাদের কি দিচ্ছে দেখো, 54, তার মানে 9 দিয়ে কাটা যাবে। ঠিক আছে, 9 দিয়ে কাটা যাবে, তো কাটো, 6 নং 54। এখানে আমরা দেখতে পাচ্ছি 40, এই শূন্য এই শূন্য কেটে বেরিয়ে গেল, 4 দিয়ে এটাকে যাবে। ঠিক আছে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 4 3-এ 12, 12 মানে 4 5-এ 20, 0। তো কত হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, 0, 30-এর 0, 6 3-এ 18, 18 আর 3-এ হচ্ছে তোমাদের 21, তো 2100। ঠিক আছে, অর্থাৎ বি এর টোটাল কর্মচারী সংখ্যা কত, 2100। আচ্ছা, বি এর মহিলা কর্মচারীর সংখ্যা কত, সিম্পলের একদম যেমন করেছি আমরা বি এর টোটাল কর্মচারী বার করার সময় তাই করবো। অ্যাকচুয়ালি আমার গলায় প্রবলেম আছে, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তো দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ এটাও বি এর কতজন আছে দেখো, 43.2, 43.2 ডিগ্রি, আর টোটালটা কত, 36 ডিগ্রি। ঠিক আছে, একটা বৃত্ত 36 ডিগ্রি হয়, তো 36 ডিগ্রির মধ্যে 43.2 যদি বি এর হয়, তাহলে 1-এ কত আর 6,000-এ কত। তো সিম্পলি ঐকিক নিয়ম যদি আমরা করি, তাহলে এই ফরমেশনটাই পাবো, 6,000 ইন্টু, ঠিক আছে, 6,000 ইন্টু 43.2 বাই তোমাদের কী হবে, 360। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা দুটোই ডিগ্রিতে আছে। তো এদিকে যদি আমরা একটা দশমিক তুলে দিই, তো নিচে আমাদের একটা 0 আসবে। এই দুটো 0 আমাদের এই দুটো 0 দিয়ে উড়ে বেরিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 6, এখানে আমাদের 6 দিয়ে কাটলে 6 হচ্ছে, আর উপরে দেখো 6 7 42, 6 7 42, 6 2 12, তো কত হচ্ছে আমাদের 720 জন। কিন্তু তোমাদের ওপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে পুরুষ কর্মচারী কত, তাহলে টোটাল দেখো, টোটাল কত, টোটাল হচ্ছে এত, 2100 জন হচ্ছে টোটাল। তার মধ্যে ফিমেল কতজন, ফিমেল হচ্ছে তোমাদের 720 জন। তাহলে আমি যদি এই দুটোর থেকে যদি মাইনাস করে দিই, 2100 থেকে যদি 720 মাইনাস করে দিই, তাহলে বাকিটা মেল বেরোবে। তাহলে মেলের সংখ্যা কত, কারণ পুরুষ কর্মচারী জিজ্ঞেস করা হয়েছে। দেখতে পাচ্ছ 0, এখানে দেখতে হচ্ছে 8, 7 আর 1-এ 8, 21 আর 8, তার মানে 13। কত হবে তোমাদের, 1380 জন। তাহলে অ্যান্সার উইল বি ডি, ডি হেয়ার উইল বি দ্য কারেক্ট অপশন। অ্যান্সার বেরিয়ে গেল। কী করলাম আমরা, বি যে কোম্পানি আছে, বি যে কোম্পানি আছে তার মোট পুরুষ কর্মচারী কতজন বার করলাম, আর কোম্পানি বি এর মোট মহিলা কর্মচারী কতজন বার করলাম। টোটাল থেকে মহিলা কর্মচারীকে মাইনাস করে দিলে পুরুষ কর্মচারী বেরিয়ে যাবে, আমরা সেটাই করলাম।
ক্লিয়ার হয়েছে? 2100 থেকে 720কে বাদ দিলাম। অ্যাকচুয়ালি আমার কথা বলতে কেন প্রবলেম হচ্ছে, আমি একটু স্পিডে কথা বললি, কাশির একটা ব্যাপার আসছে, তাকে কন্ট্রোল করে আমি তোমাদের পড়াচ্ছি, কারণ বারবার যদি আমি কাশি তোমরা ভিডিওতে তোমাদের সাউন্ড প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো সেই জন্যই আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। ওকে, ডোন্ট ওরি। চলো আমরা 2 নম্বর দাগে যাব। আচ্ছা, 2 নম্বর দাগে দেখো, বলেছে কোম্পানি এ এর পুরুষ ও মহিলা কর্মচারীর সংখ্যার মধ্যে পার্থক্য কত? কোম্পানি এ এর টোটাল কর্মচারী কতজন? কীভাবে বার করব? কোম্পানি এ এর টোটাল কর্মচারী আমরা বার করছি, টোটাল কর্মচারী কী করে বার করব? 14,000-এর মধ্যে যেরকম আগের বার করেছিলাম সিমিলার সেভাবে বার করব। 14,000-এর মধ্যে এর কত? 90 বাই 36 এবং 0। আমরা দেখতে পাচ্ছি এটা কাটলে 4 হচ্ছে, ঠিক আছে? 4 দিয়ে এটাকে কাটলে আমরা দেখতে পাচ্ছি 4 3 12, 4 5, ঠিক আছে, 0 0, অর্থাৎ 3500। অর্থাৎ 14,000-এর মধ্যে টোটাল কর্মচারী এর কতজন? 3500, ঠিক আছে? এর কতজন? 3500। আচ্ছা, মহিলা কর্মচারী কতজন? 6,000-এর মধ্যে এর ভাগে কতজন পড়ছে মহিলা কর্মচারী? আমরা দেখতে পাচ্ছি 97.2 বাই তোমাদের 360। দুটো শূন্য দিয়ে দিই, তাহলে এখানে দশমিক করে বেরিয়ে গেল। এই দুটো শূন্য দিয়ে এটা দুটো শূন্য কেটে দিলাম। এখানে আসছে আমাদের 10, এখানে আসছে আমাদের 6। এটা দিয়ে এটাকে ডিরেক্টলি কাটা যাবে। 6 1 6 মানে তোমরা দেখতে পাচ্ছ 37 হচ্ছে। তাহলে 6 6 36, 6 2 12, অর্থাৎ কত হচ্ছে আমাদের? 1620। এইটা হচ্ছে মহিলা কর্মচারী। অর্থাৎ এ এর মহিলা কর্মচারী কতজন? এর মহিলা কর্মচারী হচ্ছে 1620। কীভাবে করলাম আমি আবারও বলে দিচ্ছি। দেখো, এখানে এর ভাগে কতজন পড়ছে মহিলা কর্মচারী, চার্ট কোনটা? এইটা চার্ট। তো মহিলা কর্মচারী দেখতে গেলে আমরা এই চার্টে যাবো, আর টোটাল কর্মচারী কতজন বার করার জন্য আমরা এই চার্টে যাবো, ঠিক আছে? তো আমরা চার্ট নম্বর 2-তে চলে এসেছি, যেহেতু মহিলা কর্মচারী, এর মহিলা কর্মচারী কতজন বার করছি। মোট মহিলা কর্মচারী কতজন? 6 জন, সরি 6,000 জন। ওকে, মোট মহিলা কর্মচারী কতজন? 6,000 জন। এবার এটাকে কী করা হয়েছে? পার্সেন্টেজ বা নাম্বারে ভাগ না করে এটাকে ডিগ্রিতে ভাগ করা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ টোটাল তো 360, 360-র মধ্যে 97.2 হচ্ছে এর ভাগে পড়ছে। তাহলে 360-তে 97.2 একে কত আর 6,000-এ কত? অর্থাৎ সিম্পল ঐকিক নিয়ম করছি আমরা এখানে। আমরা সেই ঐকিক নিয়মটাকে এই ফরম্যাটে লিখেছি, 6,000 ইন্টু 97.2 বাই 36, মানে 360। এখান থেকে আমরা কী বার করলাম? মহিলা কর্মচারী কতজন এর ভাগে পড়ছে? 1620 জন। তাহলে দেখো, টোটাল কর্মচারী কতজন? 3500। এর মহিলা কর্মচারী কতজন? 1620। দুটো থেকে বিয়োগ করে দাও, তুমি কি পেয়ে যাবে? তুমি পেয়ে যাবে পুরুষ কর্মচারী কতজন আছে, কারণ পুরুষ কর্মচারী আমাকে বার করতে হবে। তো আমি যদি 3500 থেকে টোটাল কর্মচারী কতজন? 3500, তা থেকে আমি যদি মহিলা কর্মচারী কতজন সেটা যদি বাদ দিই, আমি পুরুষ কর্মচারী পেয়ে যাব। কতজন হচ্ছে আমার পুরুষ কর্মচারী? আমি দেখতে পাচ্ছি 80, 6 আর 1 7, 7 1 15, 8 15, হয় থাকলো 1 1 1 2 মানে 1। অর্থাৎ এতজন আছে পুরুষ কর্মচারী। কতজন আছে পুরুষ কর্মচারী? পুরুষ কর্মচারী কতজন আছে? 1880। তোমাকে বলেছে মহিলা এবং পুরুষ কর্মচারীর মধ্যে পার্থক্য কত। তুমি দেখতেই পাচ্ছ যে পুরুষ কর্মচারী 1880, ঠিক আছে, আর মহিলা কর্মচারী হচ্ছে 1620। তাহলে দুটোর মধ্যে পার্থক্য জিজ্ঞেস করেছে। আমরা দেখতে পাচ্ছি 60 লাস্টে দাঁড়াবে আর 2 হবে, কারণ 18 থেকে 16 বাদ যাচ্ছে। তো 260 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি তোমরা যদি এবছরের এনটিপিসি ফলো করো তাহলে দেখবে এরকম সিম্পল প্রশ্নই দিয়েছে, কিন্তু প্রশ্নগুলো টাইম টেকিং দিয়েছে, ঠিক আছে? এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষা কিন্তু পড়ছে, যাতে তোমাদের টাইমটা বেশি খাচ্ছে। সহজ, ইজি। গুণ ভাগ যোগ বিয়োগ তো একটা ক্লাস 5-এর বাচ্চাও পারে। তোমরা কি পারবে না? পারবে। কী হবে? যত স্পিডে করতে পারবে তত তোমাদের লাভজনক, মানে সুবিধা হবে, ঠিক আছে? চলো নেক্সট আমরা 3 নম্বর দাগে যাব। আচ্ছা, এটা কি বলছে দেখো, কোম্পানি বি এর মোট কর্মচারীর কত শতাংশ হলো কোম্পানি সি এর মহিলা কর্মচারীর সংখ্যা? খুব গুড কোশ্চেন্স। কি বলেছে ভালো করে বুঝবে। কোম্পানি বি এর মোট কর্মচারীর কত শতাংশ? তাহলে কোম্পানি বি এর মোট কর্মচারী বার করে, একটু আগে আমরা বার করেও ছিলাম, ঠিক আছে? তবু আরেকবার বার করে দিচ্ছি। 14,000-এর মধ্যে 54 ডিগ্রি হচ্ছে কোম্পানি বি এর যাচ্ছে বাই 360। 360 কেন আনছি আমি আবারও বলছি, ভালো করে বোঝো, এটা বোঝা দরকার। টোটাল এই একটা বৃত্ত আছে, এই বৃত্ত মানে 360 ডিগ্রি। তাহলে 360-র মধ্যে কত ভাগ বি এর পড়ছে? ডিগ্রিতে 54। 360-তে যদি 54 হয়, একে কত আর 14,000-এ কত? মানে সিম্পল ঐকিক নিয়ম করছি আমি। ক্লিয়ার হচ্ছে? সেই ঐকিক নিয়মটাকে আমি এই ফরম্যাটে দ্রুত লিখছি, কারণ এই দ্রুত তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে, এই জন্যই আমি করছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এটা 9 দিয়ে কাটছে, 6 নং 54, এটাও তোমাদের 40 হয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। 4 দিয়ে ওপরটাকে কাটলে হচ্ছে তোমাদের 3 5 0, তো 0
30-এর শূন্য হয় থাকলো 3, 21। তাহলে বি এর টোটাল কর্মচারী কতজন হচ্ছে? 2100 জন। এটা হচ্ছে বি এর টোটাল কর্মচারী। এটা হচ্ছে কি বিজ টোটাল। বি এর টোটাল কর্মচারী কতজন? 2100 জন। এবার কি বলেছে? এবার বলেছে সি এর মহিলা কর্মচারী কতজন। তাহলে আমরা এখানে কী বার করবো? এবার সি এর মহিলা কর্মচারী বার করার চেষ্টা করবো। চলো বার করা যাক। সি ইজ ফিমেল। সি এর মহিলা কর্মচারী কতজন আমরা বার করছি। টোটাল তাহলে সি এর কত আমরা দেখতে পাচ্ছি 6000। যখনই মহিলা কর্মচারী বলবে আমরা 4 নম্বর 2-তে তাকাবো। ঠিক আছে, আমরা কোথায় তাকাবো? এই যে 4 নম্বর 2-তে আমরা তাকাবো। মোট মহিলা কর্মচারী 6000, তার মধ্যে সি এর কত? 28.8। ঠিক আছে, তাহলে 28.8 বাই তোমাদের 360, কারণ 360-এ যদি 28.8 হয়, একে কত আর 6000-এ কত, অর্থাৎ সিম্পল আমরা ঐকিক নিয়ম করছি। তো নিচে একটা শূন্য এখানে এক্সট্রা দিয়ে দাও, তার জন্য দুটো শূন্য এখানে কেটে যাচ্ছে, আর এই দশমিকটাকে তুলে দাও। আমরা দেখতে পাচ্ছি এটা কাটছে মানে 10, এখানে এটা কাটছে মানে 6, 6 দিয়ে উপরটাকে যাবে নির্ঘাত, 4 ছক 24। ঠিক আছে, 4 ছক 24 আর 8 ছয় 48। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কত হচ্ছে? 480। তো সিজ ফিমেল কর্মচারী কতজন হচ্ছে? আমরা 480 পাচ্ছি। ওকে, এবার কি করতে বলেছে দেখো ভালো করে। এবার তোমাদের কি করতে বলছে? এবার বলছে যে কতজন, মানে সি এর ফিমেল বি এর মোটের কত। তাহলে আমরা জানি যার এর হয় সেটা নিচে বসে, তো 480 ওপরে বসবে। আর কার ক্ষেত্রে এর লেখা আছে? বি এর ক্ষেত্রে এর লেখা আছে মোট কর্মচারীর। এই দেখো লেখা আছে পরিষ্কার, মোট কর্মচারীর, এই যে এর। তাহলে বি এরটা যাবে তলায়, অর্থাৎ 2100 যাবে তলায়, এবং এটা পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, তো 100 আমরা গুণ করে দেবো। ঠিক আছে, দেখতেই পাচ্ছি আমরা এই শূন্য আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে, এটা ডিরেক্ট কাটা যাবে। দেখতে পাচ্ছি আমরা 3 দিয়ে কাটো, 7, 3 7 21। ঠিক আছে, আর ওপরে তুমি দেখতে পাচ্ছ যে 3 1 কে 3, 3 6 18 0। ওকে, অ্যাপ্রক্সিমেট কি বার করতে বলেছিল না? তো দেখা যাক হয় কি না, মিলবে তো না, তো কোথাও মিস্টেক হলো নাকি। আচ্ছা চলো দেখা যাক। তো অনেক সময় কী হয়, দেখে মনে হয় যেন অ্যাপ্রক্সিমেট হয়তো বার করে দিয়েছে। তো 6 2 7 2 14, 20 মানে হচ্ছে তোমাদের আবার 7 2 14 মানে হচ্ছে 6, 7 8 56 যাবে, মানে 22.8 মানে অ্যাপ্রক্সিমেট এটা হবে 23%। তো এখানে তোমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়েছে, দেখো 23%, দেখতে পাচ্ছ অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়েছে 22.8 মানে প্রায় 23%, এখানে 23% বার করতে বলেছে। তো অ্যান্সার তোমাদের হবে এখানে 23%, কারণ আর বাকিগুলো অ্যান্সার হচ্ছে না। ঠিক আছে, চলো নেক্সট আমরা 4 নম্বর দাগে যাব। আচ্ছা 4 নম্বর দাগ কী বলছে দেখো, বলছে কোম্পানি এফ এবং কোম্পানি ই এর মোট মহিলা কর্মচারী সংখ্যার মধ্যে পার্থক্য কত। কোম্পানি এফ, দেখো মহিলা কর্মচারী সংখ্যা বলেছে, তো আমরা 4 নম্বর 2-তে দেখাবো। ক্লিয়ার? তাহলে এফের ক্ষেত্রে বার করি। এফের মহিলা কর্মচারী কতজন আছে আমি বার করছি। ঠিক আছে, দেখে নাও 6000, টোটাল তো 6000, সবকটা যে কোম্পানি আছে তা মিলিয়ে টোটাল 6000। 6000-এর মধ্যে এফের ভাগে আমরা দেখতে পাচ্ছি 82.8 ডিগ্রি আছে, বাই তোমাদের 360 আছে। এবার এই দশমিক উড়ে গেলে এখানে একটা শূন্য নামছে, এর জন্য এই দুটো শূন্য আমার কেটে বেরিয়ে যাচ্ছে। এখানে আমি আবার কাটছি 10 দিয়ে, মানে 6 দিয়ে, এখানে আমি কাটছি আবার 6 দিয়ে, এটা দিয়ে এটাকে কাটছে। তো 6 1 6 মানে 22 আমি দেখতে পাচ্ছি, আর তোমাদের 6 3 18, 18 মানে 48, মানে 848। তো এখানে আমাদের যে এফের ভাগে পড়ছে মহিলা কর্মচারী কতজন, 1380 জন। ঠিক আছে, এটা গেল এফের ভাগে। তো চলো আমরা ইয়েরটা বার করি। ইয়ের ভাগে কতজন মহিলা কর্মচারী পড়ছে, আমি আগেই বলেছি গলার অবস্থা বেশ খারাপ, সেরকম একটা আওয়াজ তোমরা পেতে পারো। তো ইয়ের ভাগে কতজন পড়ছে মহিলা কর্মচারী বার করতে বলেছে, তো আমরা সিম্পলি 2 নম্বর 4টাকে দেখবো, 4 নম্বর 2-কে দেখবো। ইয়ের ভাগে 36 আছে 360-এর মধ্যে, তাহলে 6000-এ কত। তো ক্লিয়ার ক্যালকুলেশন, এখানে আমাদের 10 আসছে, এটা দিয়ে এটাকে কাটছে, তো আমরা দেখতে পাচ্ছি 600। ঠিক আছে, তো তোমাকে বলেছে এই দুটোর মধ্যে পার্থক্য কত। সিম্পলি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 80 আসছে, আর 13 মানে এখানে আসছে 7, তো 780 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সি আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারলে। দেখো আমি আবারও বলে দিই, মহিলা কর্মচারী বলেছে, তো সিম্পলি আমরা এই 4টার দিকে তাকাবো, কারণ 4 নম্বর 2-তেই আমাদের মহিলা কর্মচারী আছে। টোটাল কত? 6000। এফের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 82.8, এই যে 82.8 হচ্ছে টোটালটার মধ্যে, মানে 360-র মধ্যে,
360-র মধ্যে 82.8 একে কত আর 6000-এ কত, কত বললো আমাদের 1380। ইয়েরটা দেখো 36, টোটাল 360-র মধ্যে ইয়ের 36, 360-তে 36 একে কত আর 6000-এ কত, অ্যান্সার আমাদের কী বললো 600। দুটোর মধ্যে পার্থক্য জিজ্ঞেস করেছে, দেখো এফ কোম্পানি এবং ই কোম্পানি মহিলা কর্মচারীর মধ্যে পার্থক্য কত, অ্যান্সার আমাদের কী হবে 780, যেটা আমাদের বেরিয়ে গেছে। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এই অঙ্কটাকে কিন্তু আরেকভাবেও করা যায়। আরেকভাবে মানে কীভাবে করা যায় দেখো, সিম্পলি তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেথড নম্বর 1 গেল। এখানে আমরা যেটা করেছি এটা হচ্ছে আমাদের মেথড নম্বর 1, ঠিক আছে। এটাকে আরেকটু শর্টে করা যায়, মেথড নম্বর 1 এটা, ঠিক আছে। আর আমি এখন যেটা করছি এটা হচ্ছে আমাদের মেথড নম্বর 2, ঠিক আছে, মেথড নম্বর 2, ওকে, মেথড নম্বর 2। আমরা দেখতে পাচ্ছি যে ভালো করে দেখো যে এফ ডিরেক্টলি এখানে কোম্পানি এফ আর ই এর মহিলা কর্মচারীর কথা বলেছে, মানে এর মধ্যে কোনো পুরুষ কর্মচারী ইনভলভ নেই, বা মোট চার্ট নম্বর 1 থেকে আমরা কিছু নিচ্ছি না, সোজা কথা বলতে শুধুমাত্র চার্ট নম্বর 2 আমাদের কাজ করছে। যখন এরকম কাজ করবে তখন আমরা বলেছি দুটোর মধ্যে পার্থক্য কত, আমরা কী করবো, ডিগ্রির পার্থক্য বার করবো। এফ এর ডিগ্রি কত আছে 82.8 আর ই এর ডিগ্রি কত আছে 36, এই দুটোর মধ্যে পার্থক্য কত সেটা আমরা বার করবো। সিম্পলি বুঝতে পারছো তো, চলো এই দুটোর মধ্যে পার্থক্য কত বার করি। এফ এর ডিগ্রি আমাদের কত বলেছে 82.8 আর ই এর ডিগ্রি আমাদের কত বলেছে 36, এই দুটোর মধ্যে পার্থক্য বার করবো। এই দুটোর মধ্যে পার্থক্য আমাদের কত হচ্ছে 0.8 আসছে, 6 কত 12, 6 12, 3 আর 1 4, মানে ওকে পার্থক্য বেরিয়ে গেছে। এবার কি করব দেখো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 6000-এর, ঠিক আছে, 6000-এর মধ্যে এই 46.8 বাই 360 আমরা করে দেবো, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। অর্থাৎ 360-তে 46.8, 6000-এ কত, আমার কথা বোঝা যাচ্ছে। মেথড নম্বর 2-তে আমরা কি করলাম, ডিরেক্টলি বার করছি। আগের বার যে আমাদের যে মার প্যাচ মানে ঘুরে ঘুরে এসেছিলাম, ঠিক আছে, ঘুরে ঘুরে এসেছিলাম, এবারে আমরা আর ঘুরে ঘুরে আসলাম না, ডিরেক্টলি বার করছি। অর্থাৎ 82.8 মাইনাস 36, 46.8, তো 360-তে 46.8, তাহলে 6000-এ কত, ডিরেক্টলি আমরা বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে আমরা একটা শূন্য তুলে দিই, এখানে আমরা একটা শূন্য লাগিয়ে দিই, দেখতে পাচ্ছি এই দুটো শূন্য আর এই উপরে দুটো কেটে বেরিয়ে যাচ্ছে। সিম্পলি এটা আমাদের সেই 10 হচ্ছে, এটা আমাদের আবার সেই 6 হচ্ছে, ওপরে নির্ঘাত কাটা যাবে, ঠিক আছে। 6 7 42, 6 7 42, 42 মানে 48, 848। দেখো এখানে ইজিলি আমাদের সেই কিন্তু বেরোলো, সিম্পলি দেখতে পাচ্ছ, দেখো বেরিয়ে গেছে 780 বেরিয়ে গেছে, দেখো এখানে 780। বলো বুঝলে কিনা? অর্থাৎ এই সবুজ রঙের যে ব্যাপারটা আমি করলাম, এখানে দেখো কত ছোটো শর্টে অ্যান্সার বেরিয়ে গেল আমার। ওকে চলো নেক্সট আমরা 5 দাগে যাবো। তো মেথড নম্বর 1 আর 2 দুটোই বোঝালাম, যে কোনো একটা তুমি ফলো করতে পারো। 5 নম্বরে চলো। আচ্ছা এখানে কি বলেছে দেখো, এটা আমাদের লাস্ট প্রশ্ন আজকের, ঠিক আছে। বলেছে কোম্পানি এ এর মোট মহিলা কর্মচারী কোম্পানি ডি এর মহিলা কর্মচারী কত শতাংশ। অর্থাৎ আমাদের এই চার্টটাকে ফলো করলেই হয়ে যাবে, অর্থাৎ চার্ট নম্বর 2-কে ফলো করলেই হয়ে যাবে। এখন চার্ট নম্বর 2 থেকেও এর মহিলা কর্মচারী কতজন আর ডি এর মহিলা কর্মচারী কতজন সেটা বার করার দরকার নেই, কারণ আমরা কত শতাংশ চেয়েছে। দেখো শতাংশ বা পার্সেন্টেজ হচ্ছে আমাদের কম্পারেটিভ ভ্যালু, কম্পারেটিভ ভ্যালু বার করার জন্য আমাদের রিয়েল ভ্যালু দরকার হয় না। 72 আপন এত ইন্টু 100 করে দিলে আমাদের বেরিয়ে যাবে অ্যান্সার। এখানে সিম্পলি আমরা দেখতে পাচ্ছি একটা শূন্য কাটলো, তো নিচে আমাদের 0 বসছে, এটা কেটে যাচ্ছে। 72 দিয়ে এটাকে ডিরেক্টলি যাওয়ার কথা, 72 1 কে 72 মানে 25, 253, তো 3, ঠিক আছে 0.5 এই আমাদের আসছে। আর 13.5 ইন্টু 10, দ্যাট মিনস 135% উড বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমাদের সি এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ইজিলি আমাদের বের করে দিলাম। এর জন্য তোমাকে রিয়েল ভ্যালু বার করার দরকার নেই, পার্সেন্টেজে যখন চাইবে তখন রিয়েল ভ্যালু বার করার দরকার পড়ে না সাধারণত। যদি একটাই চার্ট থাকে, ধরো সাপোজ এখানে আমাদের চার্ট নম্বর 1-কে ইনভলভ করা হতো, যদি চার্ট নম্বর 1 ইনভলভ থাকতো তাহলে আমাদের রিয়েল ভ্যালু বার করতে হতো। কিন্তু যেহেতু চার্ট নম্বর 2 দিয়েই কাজ চলে যাচ্ছে, মানে যে কোনো একটা দিয়ে কাজ মেটানোর কথা হলে তখন আমরা কম্পেয়ার করেই, অর্থাৎ এক মানে এ যেটা 97.2 আর ডি যেটা 72 ডিগ্রি, এই দুটোর মধ্যে কম্পেয়ার করি আমরা অ্যান্সার বার করতে পারি। যদি চার্ট নম্বর 2 এর অ্যান্সার বার করার জন্য চার্ট নম্বর 1 এর অ্যান্সার বা 1 থেকে কিছু নিতে হতো, তখন আমাদের রিয়েল ভ্যালু বার করার দরকার পড়তো। আশা করি বুঝতে পারলে। সিমিলারলি যদি চার্ট নম্বর 1 থেকেই আমাদের মিটে যেত, তাহলেও কিন্তু আমাদের এই কম্পেয়ারটিভ ভ্যালু, অর্থাৎ ধরো 90 আর 54, এ আর ডি এর কথা বলছি,
এই দুটো থেকে বার করতে পারা যেত। এর জন্য যদি 4 নম্বর 2 এর মানে হেল্প দরকার না হতো, তখন আমাদের কিন্তু রিয়েল নাম্বার বার করার দরকার পড়তো না। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। অনেকে এই সব ক্ষেত্রে কী করে, রিয়েল নাম্বার বার করে তারপর পার্সেন্টেজ বের করে, দরকার পড়ে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, 6 দাগ দেখো, এটা তোমাদের সাইন 75 মানে আচ্ছা, আগের বার আমি ওটা লাস্ট প্রশ্ন বলেছিলাম, মানে ওটা ডাটা ইন্টারপ্রিটেশন যেটা পাই চার্ট চলছিল তার লাস্ট প্রশ্ন। 6 দাগে তোমাদের 75 ডিগ্রি, সাইন 75 ডিগ্রি। দেখো এটা তোমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেল থেকে প্রশ্ন। সাইন 75 ডিগ্রি বলতে কি বোঝায়? দেখো 75 ডিগ্রিকে আমি যদি ব্রেক করি, সাইন তো সাইনই থাকলো, ঠিক আছে। 75 ডিগ্রিকে আমি যদি ব্রেক করি, আমি কী দেখতে পাবো? আমি দেখতে পাবো এটা 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, রাইট? 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ওকে। তো এই আমি একটু নিচে করছি তোমাদের এখানে। তো সাইন 75 ডিগ্রিকে আমি কী লিখলাম? সাইন 75 ডিগ্রিকে আমি কী লিখলাম? সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তার মানে এটা হলো সাইন, ভালো করে বুঝবে এটা কী হচ্ছে, এটা হচ্ছে সাইন এ প্লাস বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি হচ্ছে আমাদের এ, আর 30 ডিগ্রি হচ্ছে আমাদের বি। এইটুকু যদি বুঝতে পারো তাহলে তুমি বুঝতেই পারছো আমি কম্পাউন্ড অ্যাঙ্গেলের যে ফর্মুলা আছে সেটা আমি ইউজ করছি। কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা কি তোমাদের জানা উচিত, যে সাইনের যখন ফর্মুলা আমরা করি, সাইন এ প্লাস বি এর যে ফর্মুলা হয়, ঠিক আছে, আমি ওপরে এখানে লিখে দিচ্ছি তোমাদের, সেটার ফর্মুলা হয় তোমাদের সাইন এ ইন্টু কজ বি, ঠিক আছে, প্লাস কজ এ ইন্টু সাইন বি, ঠিক আছে, কজ এ ইন্টু সাইন বি। এই তোমাদের ফর্মুলা হয়, এবং এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে কাজ করব। সাইন এ কজ বি, তাহলে তুমি দেখো এখানে পরিষ্কার আমি লিখছি, তাহলে সাইন এ মানে সাইন 45 ডিগ্রি ইন্টু, ঠিক আছে, সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন এ কজ বি কজ 30 ডিগ্রি, ঠিক আছে, প্লাস কজ এ মানে কজ 45 ডিগ্রি ইন্টু সাইন বি মানে সাইন 30 ডিগ্রি। এবার 45 ডিগ্রি আর 30 ডিগ্রির মান তো তোমরা সবাই জানো, মানে এগুলো খুব নর্মাল কোশ্চেন্সে এবার পৌঁছে গেছে, মানে যেটা একটু উল্টোপাল্টা প্রশ্ন লাগছিল আমাদের প্রথম দিকে, সেটাকে আমরা দেখো আমাদের মনের মতো প্রশ্ন হিসেবে তৈরি করে নিলাম। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2, আমরা সবাই জানি, ঠিক আছে। কজ 30 ডিগ্রির মান কত? √3/2, ঠিক আছে, √3/2। এই মানগুলো তো মুখস্থ সবারই আছে। কজ 45 এর মান কত? 1/√2, ঠিক আছে, ইন্টু সাইন 30 ভ্যালু কত? হাফ, ঠিক আছে। তো তুমি পরিষ্কার দেখো এখানে আমাদের ফর্মুলা তাহলে কী হচ্ছে, এদিকে হচ্ছে তোমাদের √3/2√2 প্লাস 1/2√2, ঠিক আছে। তো সিমিলারলি আমরা যদি একটু এদিকে করি, তাহলে আমাদের এখানে কী আসছে? আমাদের আসছে √3 প্লাস 1/2√2, এইটা আমাদের অ্যান্সার আসছে। তো দেখো √3 প্লাস 1/2√2 কোথায় আছে? এ আমাদের কারেক্ট অপশান, ঠিক আছে। আশা করি বুঝলে এটাকে কম্পাউন্ড অ্যাঙ্গেল কেন বলা হয়, কারণ এই সাইন 75 এর মান ডিরেক্টলি পাওয়া যায় না। সাইন 45 মানে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, নট সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি করে আমরা বার করি, এখন ফর্মুলাটা আমাদের এই হয়ে যায়। এক্ষেত্রে আমাদের এর ভ্যালু ছিল 45 ডিগ্রি আর বি এর ভ্যালু ছিল আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে। এই জন্য এটাকে কম্পাউন্ড অ্যাঙ্গেল বলা হয়। এটা এবছরই এনটিপিসিতে পড়েছে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। এটাও ভালো প্রশ্ন। দেখো কজ 15 ডিগ্রি, কজ 15 ডিগ্রিকে কী লেখা যায়? 15 ডিগ্রি মানে কি? 15 ডিগ্রি মানে তোমরা বুঝতেই পারছো 45 ডিগ্রি থেকে আমি যদি 30 ডিগ্রিকে বাদ দিই তাহলে আমি 15 ডিগ্রি পাবো, কজ 15 ডিগ্রি। এটাও তোমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেলের প্রশ্ন, মানে ডিরেক্টলি তুমি কজ 45 মাইনাস কজ 30 ডিগ্রি করলে তুমি অ্যান্সার পাবে না। অনেকের অভ্যাস থাকে এরকম লিখে দেওয়ার, কজ 45 ডিগ্রি মাইনাস কজ 30 ডিগ্রি, চলো মান পুট করো, অ্যান্সার বার করো। একদম রং, এরম করে করা যায় না। এর একটা প্র্যাকটিক্যাল ফর্মুলা হয়, সেই প্র্যাকটিক্যাল ফর্মুলা আমি চাইলে প্রমাণ করেও দেখাতে পারি যে ফর্মুলাটা কীভাবে আসে, কিন্তু বড্ড জটিল প্রমাণ, ঠিক আছে, সেই জন্য আমি এখানে রাখছি না। দেখো বড্ড জটিল প্রমাণ, ঠিক আছে, রিয়েলি বড্ড জটিল প্রমাণ। যদি কখনো সুযোগ হয় তোমাদের করে দেখাবো, প্রমাণ করে দেখানো যায়, ঠিক আছে। XY আমাকে গ্রাফ নিতে হবে, গ্রাফ নিয়ে করে এটা দেখাতে হয়, ঠিক আছে। এটা তোমাদের ক্লাস 12-এ আছে, 12-এ কি 11-এ আছে, এটা এই ত্রিকোণমিতির পার্টে,
ঠিক আছে। কম্পাউন্ড অ্যাঙ্গেল বেসিক্যালি 11-12 পার্ট, বাট এনটিপিসিতে দিয়েছে এবছর, এটাও এনটিপিসিতে পড়া প্রশ্ন 2021 মানে 2019-এর যে পরীক্ষাটা এবছর হচ্ছে সেটার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এর যে ফর্মুলা হয় সেটা একটু মনে রাখবে, সেটা হচ্ছে cos a, ঠিক আছে। এখানে a মানে হচ্ছে 45 ডিগ্রি আর b মানে হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এটুকু তো আপাতত বুঝিয়ে গেছো, ঠিক আছে। cos a, ঠিক আছে, ইন্টু cos b, cos a ইন্টু cos b, যদি মাইনাস থাকে মাঝখানে প্লাস আসে। কোন মাইনাসের কথা বলছি? এই যে 45 ডিগ্রি মাইনাস দিয়েছি না আমি, এই মাইনাস থাকলে সূত্রে কী আসে? উল্টো হয়ে যায়, প্লাস আসে, যেটা সাইনের ক্ষেত্রে হয় না। এরপরে আমরা কি লিখব? সাইন এ সাইন বি, ঠিক আছে। আমরা কি লিখব? সাইন এ সাইন বি, ঠিক আছে, সাইন এ ইন্টু সাইন বি, ঠিক আছে। মান পুট করলে তুমি অ্যান্সার এখানে পেয়ে যাবে। তাহলে cos a মানে কত? আমরা দেখতে পাচ্ছি cos 45 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু cos b মানে কত? cos 30 ডিগ্রি, প্লাস সাইন a মানে কত? সাইন 45 ডিগ্রি, ইন্টু সাইন b মানে কত? সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। তুমি মান পুট করো, তুমি এখানে অ্যান্সার পেয়ে যাবে। তো আমরা জানি যে সাইন 45 ডিগ্রির ভ্যালু একটু আগে, এই জাস্ট কিছুক্ষণ আগেই বসিয়েছি, 1/√2 হয়, ঠিক আছে, 1/√2 হয়, ওকে, ইন্টু cos 30 ডিগ্রির ভ্যালু কত হয়? √3/2 হয়, বলে বলে করছি যাতে তোমাদের সুবিধা হয়, প্লাস সাইন 45 ডিগ্রির ভ্যালু কত হয়? 1/√2 হয়, ঠিক আছে, ইন্টু সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হয়? জাস্ট মিনিট, হাফ হয়, ঠিক আছে, কত হয়? হাফ হয়। তার মানে এখান থেকেও দেখতে পাচ্ছি √3 তোমাদের 2√2 এখানে আসছে, প্লাস 1/2√2 আসছে। অ্যান্সার তোমাদের আগের বারের মতোই বেরোবে, √3 প্লাস 1/2√2, ঠিক আছে, 2√2, ওকে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার উইল বি ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। তোমাদের মনে রাখবে এটা একটা খুব দারুণ জিনিস, এটা এবং ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় পরীক্ষায় দুটো দিয়েও দেয়, একসাথে দিয়েও দেয়। মনে রাখবে সাইন 75 ডিগ্রির যে ভ্যালু আসে সেটা ইকুয়াল হয় cos 15 ডিগ্রির। অনেক সময় কি করে, সাইন 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি, এই দুটোকে একসাথে অনেক সময় বার করতে পারে, ইকুয়াল টু কত বার করো, ইকুয়াল টু কত বার করো। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটাও এক্সের ভ্যালু, এটাও এক্স, দুটোর ভ্যালু সেম, তো এক্স আর এক্স কেটে গেলে ভ্যালু আসবে কি? 0। তো এই দুটোকে যদি একসঙ্গে দিয়ে মাইনাস দেয়, ভ্যালু আমাদের কি আসে? 0 আসে, এটা মনে রাখবে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। আচ্ছা, এই অঙ্কটাকে দেখো, খুব অতি সহজে করা যায়, ঠিক আছে, খুবই ইজিলি করা যায়। cot a = 12/5। এখন আমরা জানি cot মানে হচ্ছে 1/10, মানে ট্যানের উল্টো। ট্যানের ভ্যালু যদি আমরা এখানে ট্যান লিখি, ট্যান বলতে আমাদের কী বুঝি? আমরা জানি ট্যান বলতে আমরা বুঝি লম্ব বাই ভূমি। তাহলে cot বলতে আমরা কী বুঝবো? ভূমি বাই লম্ব, তাই না? তার মানে এইটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব, ওকে। এখন যদি আমরা পাইথাগোরিয়ান ট্রিপলেটকে ফলো করি, আমরা যদি একটা পাইথাগোরিয়ান ট্রিপলেটকে ফলো করি, আমি এখানে একই তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, একই দেখাই। একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা 5কে আমরা লম্ব ধরি আর 12কে আমরা ভূমি ধরি, তাহলে অতিভুজ আমাদের কত হবে? 13 হবে। আমরা জানি এটা ট্রিপলেট হয়, 5, 12, 13 কম্বিনেশন হয়। আর যদি কেউ না জানো, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এভাবেও তুমি বার করতে পারো, ঠিক আছে। তো লম্ব তোমাদের কত? 5 স্কোয়ার মানে 25, ভূমি স্কোয়ার কত? 144, ঠিক আছে, ইকুয়াল টু আমাদের কী হচ্ছে? 169 হচ্ছে, মেবি, ইয়েস 69, 169 স্কোয়ার 13 স্কোয়ার, ওই জন্য আমরা এখানে 13 লিখবো, ঠিক আছে। এবং তোমাদের মনে রাখার দরকার যে 5, 12 হলে ওটা 13ই হয়, ঠিক আছে, এভাবে তোমাদের বার করতে পারো তোমরা ইজিলি। এবার আমাদের কী কী মান বার করতে বলছে? সাইন মানে কি? আমরা সবাই জানি সাইন মানে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, সাইন মানে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, কস বলতে কি বোঝায়? আমরা সবাই জানি কস বলতে ভূমি বাই অতিভুজ বোঝায়, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ বোঝায়। কোসেক বলতে কি বোঝায়? সাইনের উল্টো, মানে অতিভুজ বাই লম্ব বোঝায়। এইটা হচ্ছে আমাদের লম্ব, এই হচ্ছে আমাদের ভূমি, আর এই হচ্ছে আমাদের অতিভুজ। মান পুট করে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। কিছু করার দরকার নেই, কোনো সূত্র কোনো কিছু মুখস্থ রাখার দরকার নেই। হ্যাঁ, সূত্রে করলে এত কিছু মনে রাখার দরকার হয় না, আরও ইজিলি পারা যায়, কিন্তু সূত্রটাই মনে থাকে না অনেকের। সেই জন্য আমি এই প্রসেসটা তোমাদের বলি, যাতে খুব ইজিলি তোমরা বার করতে পারবে। তাহলে কজ এ সাইন এ প্লাস কজ এ, এইটা আছে, ইন্টু তোমাদের আছে কোসেক এ, ঠিক আছে, ইন্টু তোমাদের কী আছে? কোসেক এ। তো সাইন এ মানে কি? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 5/13, ঠিক আছে।
কজে মানে কি ভূমি বাই অতিভুজ মানে 12/13, ঠিক আছে, ইন্টু হলো ইন্টু কোসেক এ, কোসেক এ মানে কি ভূমি বাই তোমাদের অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত আমাদের 13, 13 বাই লম্ব মানে 5, ঠিক আছে, এইটা করো অ্যান্সার বেরিয়ে যাবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের হচ্ছে 5 আর 12 হচ্ছে 17, 17 13 ইন্টু আমাদের হচ্ছে কত 13 5, এখান থেকে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি 13 13 কেটে গেল, তো অ্যান্সার আমাদের হবে কত 17 5, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ একদম বেসিক দিয়েও এটাকে করা যায়, খুব ইজিলি করা যায়, সূত্র ইউজ করতে পারো, বাট আমি সূত্র তো ইউজ করি না, এটাকে মুখে মুখে করা যায়, আমি তো জাস্ট তোমাদের করে দেখালাম। পরীক্ষার সময় আমি যখন করবো তখন আমি এই যে সবুজ অংশটা যা লিখেছি কিছু করবো না, এই এক লাইনে আমার উত্তর আসবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের অঙ্ক দেখো, বলেছে cot x = 5/12। তো আমরা জানি যে কটের ভ্যালু বলতেই আমরা বুঝি ভূমি বাই লম্ব, তো এইটা আমাদের এখানে ভূমি আর এটা আমাদের এখানে লম্ব। এখন 5 12 আছে মানে 13 কম্বিনেশন হবে, 5 12 13 কম্বিনেশন হবে, কেন হয় আরেকবার বলে দিই, 5x স্কোয়ার প্লাস 12 স্কোয়ার করলে আমরা 13 স্কোয়ার পাই, সেই জন্য এটা হয়। তো 5 এখানে আমাদের ভূমি আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের লম্ব, তাহলে ডেফিনেটলি এটা আমাদের কী হবে অতিভুজ হবে। মনে রাখবে কম্বিনেশান যা হবে তার মধ্যে যেটা বড় হয় সেটা অলওয়েজ অতিভুজ হয়, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ ভূমি এবং লম্ব থেকে অতিভুজ সবসময় বড় হয়। এবার তুমি এখানে এসো, সাইন স্কোয়ার এক্স প্লাস 1, সাইন বলতে আমরা কী জানি, আমরা জানি লম্ব বাই অতিভুজ, সবাই জানি আমরা, ঠিক আছে, প্লাস 1, লম্ব আমাদের এখানে কত 12, অতিভুজ আমাদের এখানে কত 13, এটা স্কোয়ার দেবো প্লাস 1 করবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি 144/169 প্লাস আমাদের 1 হচ্ছে, এখান থেকে আমরা পরিষ্কার কী দেখতে পাচ্ছি, এটা আমাদের আসছে কত 313/169, এটাই আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ ডি আমাদের এখানে কারেক্ট অপশন, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, 10 দাগের প্রশ্ন দেখো কি বলছে, যতীন দুটি ব্যাংকে সমপরিমাণ অর্থ জমা রাখলো, খুব ইন্টারেস্টিং ব্যাপার। প্রথম ব্যাংকে যে পরিমাণ অর্থ সে জমা রেখেছিল 4 বছর পরে সরল সুদে 3 গুণ হলো। দ্বিতীয় ব্যাংক, মানে দুটো ব্যাংক আছে, দ্বিতীয় ব্যাংকে প্রথম 2 বছর বার্ষিক ভিত্তিতে জটিল সুদে রাখলো, প্রথম ব্যাংকে সে টোটালি সরল সুদেই রেখেছে, 4 বছর পরে তার অর্থ বেরিয়েছে এবং সে যা রেখেছিল তার 3 গুণ হয়েছে। কিন্তু দ্বিতীয় ব্যাংকে কী হয়েছে, প্রথম 2 বছর সে জটিল সুদে রেখেছে এবং পরবর্তী 2 বছর সে বার্ষিক ভিত্তিতে সরল সুদে রেখেছে, অর্থাৎ দ্বিতীয় ব্যাংকে কিন্তু সে টানা মানে সরল সুদে রাখেনি, দ্বিতীয় বছরে সে 4 বছরই রেখেছে, কিন্তু প্রথম 2 বছর সে জটিল সুদে এবং পরবর্তী 2 বছর সে সরল সুদে রেখেছে। এর ফলে 4 বছর পরে দ্বিতীয় ব্যাংক থেকে যে অর্থ সে পেল তা প্রথম ব্যাংক থেকে পাওয়া অর্থের তুলনায় 7500 টাকা বেশি, অর্থাৎ 7500 টাকা বেশি, যদি দুটি ব্যাংকের সুদের হার সমান। এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা হচ্ছে সমপরিমাণ অর্থ সে রেখেছিল, দুই হচ্ছে ব্যাংকের সুদের হার সমান। তাহলে যতীন মোট কত টাকা জমা করেছিল দুটো ব্যাংক মিলিয়ে, ঠিক আছে, ভালো প্রশ্ন, এটা টিসিএসেরই দেওয়া ব্যাংকের প্রশ্ন, ঠিক আছে। তো কি করব দেখো, আমরা ধরে নিচ্ছি এখানে দুটো ব্যাংক আছে, এইটা হচ্ছে আমাদের ব্যাংক এ আর এই হচ্ছে আমাদের ব্যাংক বি, দুটো ব্যাংক আছে, ঠিক আছে, দুটো ব্যাংক। প্রথম ব্যাংকে যতীন কি করেছে, প্রথম ব্যাংকে যতীন যেটা করেছে সেটা হচ্ছে ও যে অর্থ জমা করেছে সেটা ও সরল সুদে জমা করেছে, ঠিক আছে। চলো বিটাকে আমি নিচে লিখবো, আচ্ছা এর ক্যালকুলেশন আগে করে নিই। তো এ ব্যাংকে জটিল কী করেছে, যতীন সাপোজ ধরে নাও 100 টাকা রেখেছিল এবং সেই 100 টাকা 4 বছরে, দেখো বলা আছে 4 বছর পর, 4 বছরে 300 টাকা হয়েছে, 3 গুণ হয়েছে, তাই না, 300 টাকা হয়েছে, এটুকু তো প্রশ্নেই বলা আছে। তার মানে সে সুদ পেয়েছে কত টাকা, 200 টাকা। দেখো 4 বছরে যদি সে 200 টাকা সুদ হয় তাহলে 1 বছরে তার সুদ কত হবে, 1 বছরে তার সুদ হবে 50 টাকা। 100 টাকায় তার 1 বছরে সুদ হচ্ছে 50 টাকা, তার মানে তার রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 50%, এইটুকু তুমি তো জানো। তাহলে তার রেট কি হয়ে যাচ্ছে, আমার রেট কিন্তু আমার হয়ে যাচ্ছে 50%, ঠিক আছে। অর্থাৎ আমি রেট বের করে ফেলেছি, এটা খুব ইম্পর্ট্যান্ট দরকার ছিল, কারণ দুটো ব্যাংকেরই রেট সেম, ঠিক আছে, আসলও সেম পরিমাণ অর্থ সে জমা রেখেছিল এবং রেটও সেম, ঠিক আছে। এবার বি যে ব্যাংক আছে সেই ব্যাংকে এসো, বি ব্যাংকে কি বলছে, বি ব্যাংকে কি বলছে দেখো, বি ব্যাংকে যেটা বলছে সেটা হচ্ছে বি ব্যাংকেও সে 100 টাকায় জমা রেখেছিল, এটাই তার প্রিন্সিপাল, পি ফর প্রিন্সিপাল, ঠিক আছে। কিন্তু আমরা এখানে রেট কত পেয়েছি 15%। তো আমরা যদি ফার্স্ট বছরে, কারণ তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা কথা বলা ছিল, সেটা তো আমার মনে আছে যে দ্বিতীয় ব্যাংকে প্রথম 2 বছরের জন্য স্যার বার্ষিক ভিত্তিতে জটিল সুদ ছিল তার, ঠিক আছে, বার্ষিক ভিত্তিতে জটিল সুদ ছিল। তাহলে ফার্স্ট ইয়ারের জন্য
50% মানে কি? 50% মানে হচ্ছে হাফ, আমরা সবাই জানি। তাহলে প্রথম মানে ফার্স্ট ইয়ারে কী হয়েছে, 2 টাকাটা 3 টাকা হয়েছে, ঠিক আছে। পরের বছরে কী হয়েছে, সেম 2 টাকাটা 3 টাকা হয়েছে। সেকেন্ড ইয়ারে কী হয়েছে, 2 টাকাটা তার 3 টাকা হয়েছে। তাহলে টোটাল তার পি কত হলো? এই রেশিও পদ্ধতিতে করতে সবাই জানো আশা করি। দেখো পরীক্ষা এসে গেছে, এখন যদি বলো স্যার রেশিও পদ্ধতিতে আমি করতে জানি না কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে সেটা একটু হাসির উদ্বেগ করে বই কি, কারণ তুমি সেন্ট্রাল গভর্নমেন্টে পরীক্ষা দিতে যাচ্ছ, ঠিক আছে। তো 2 2 4 টাকাটা কী হয়ে গেছে তোমার, 9 টাকা হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের প্রিন্সিপাল 100 টাকা ছিল, কিন্তু এখানে আমরা রেশিও দিয়ে করছি, তখন বেরোচ্ছে আমাদের 4 টাকা, ঠিক আছে। কত বেরোচ্ছে আমাদের? 4 টাকা। তার মানে 4 টাকা 100 টাকা সমান। এখন 4 টাকা 100 টাকা সমান কীভাবে আসে? 4-এর সঙ্গে কত দিয়ে গুণ করলে আমার 100 আসে? 25 দিয়ে গুণ করলে। তাহলে 9 টাকাকেও আমি 25 দিয়ে গুণ করে 9 টাকা রিয়েল ভ্যালু বার করবো, কত হচ্ছে তোমার? 225 টাকা। অথবা আমি দেখতে পাচ্ছি 2 বছর পরে ব্যাংক বি এর কথা বলছি, ব্যাংক বিতে 2 বছর পরে যতীন যে সুদাসল পাবে সেটা হচ্ছে আমার 225 টাকা, এই টাকাটা, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাংক বি এর 4 বছরের মধ্যে প্রথম 2 বছরে, ঠিক আছে। এবার যতীন কী করছে, এখানে ক্ষান্ত থাকছে না, যতীন কী করছে, এই 225 টাকাটা আবার ও 2 বছর খাটছে। পরবর্তী 2 বছরে ও এই 225 টাকাকেই খাটাচ্ছে, কিন্তু সেটা বার্ষিক ভিত্তিতে সরল সুদে, তাহলে 225 টাকার ওপরে 2 বছরে 50% রেটে 100 টাকায় যদি আমি করি, তাহলে আমার কত আসছে? আমার দেখতে পাচ্ছি আমার সেই 225 টাকাই আসছে। অর্থাৎ যতীনের প্রথম 2 বছরে যতীন আসল পেয়েছিল 225 টাকা, আর পরের 2 বছরে যতীন আরও 225 টাকা পাচ্ছে। তাহলে ব্যাংক বিতে টোটাল তার কত টাকা হচ্ছে? 225 প্লাস 225, অর্থাৎ 450 টাকা সে ব্যাংক বি থেকে পাচ্ছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো এটা আমি তোমাদের বুঝিয়ে করাচ্ছি বলে এত দেরি হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ এখানে কোনো ক্যালকুলেশন নেই, ক্যালকুলেশন থাকলে দেরি হয়, ক্যালকুলেশন নেই যখন, তখন তুমি উইদিন সেকেন্ডে করতে পারবে। এখানে আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি বলে দেরি হচ্ছে, কেউ যেন বলো না স্যার আর দেরি হচ্ছে কারণ আমি তোমাদের বোঝাচ্ছি, তাই আমি করলে তো আর কাউকে বোঝানোর দায় থাকে না আমার। এবার একটা জিনিস তুমি ভালো করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই কথাটা ইম্পর্ট্যান্ট। এর ফলে 4 বছর পরে দ্বিতীয় ব্যাংক থেকে যে অর্থ পেলো, মানে এই 450 টাকা, সেটা প্রথম ব্যাংক থেকে পাওয়া অর্থের তুলনায় 750 টাকা বেশি। তার মানে দ্বিতীয় ব্যাংক থেকে সে 450 টাকা পেয়েছে, আর প্রথম ব্যাংক থেকে সে কত পেয়েছিল? এই যে 300 টাকা পেয়েছিল, সে রেখেছিল 100 টাকা, যেটা 3 গুণ হয়ে গেছিলো, 300 টাকা হয়ে গেছিলো। তাহলে 300 বিয়োগ করার থেকে, তাহলে আমরা পার্থক্য কত পাচ্ছি? 150। কেন এটা হচ্ছে? আমরা 7,500 টাকা কেন পাচ্ছি না? তার কারণ আমরা তো 100 ধরে ক্যালকুলেশন করেছি, আমরা তো রিয়েলটা জানি না, যতীন রিয়েলেই কত রেখেছিল তা তো আমরা জানি না, আমরা ধরে নিয়েছি 100, সেই অনুযায়ী আমাদের 150 টাকা এসছে। ওকে, তো 150-এর ভ্যালু পরিষ্কার দেখতে পাচ্ছ যে 150-এর ভ্যালু আমাদের কত? 7,500 টাকা সমান। 100 ধরেছি বলে 150 এসছে, রিয়েলে 7,500 টাকা। তো 150-এর ভ্যালু 7,500 হলে 100 টাকার ভ্যালু কত হবে? কারণ যতীন 100 টাকা রেখেছিল, তো আমরা দেখতে পাচ্ছি 100 টাকার ভ্যালু হচ্ছে 5,000 টাকা। এখন যতীন একটা ব্যাংকে 5,000 রেখেছে, মানে দুটো ব্যাংকই ও 5,000 5,000 করে রেখেছে, কারণ দুটো ব্যাংকেও সমান পরিমাণ অর্থ রেখেছিল। তাহলে 5,000 ইন্টু 2, অর্থাৎ যতীনের টাকার পরিমাণ হবে 10,000 টাকা। দুটো ব্যাংক মিলিয়ে যতীন কিন্তু 10,000 টাকা রেখেছিল। বলো বুঝলে কি না? ক্লিয়ার হয়েছে? 5,000 টাকা পার ব্যাংক, 5,000 টাকা ও কী করেছে? ও পার ব্যাংকে রেখেছে, প্রতি ব্যাংকে ও 5,000 টাকা করে রেখেছে। তাহলে দুটো ব্যাংক মিলিয়ে কত হবে? 5,000 5,000 10,000 টাকা হবে। এটাই এই প্রশ্নের উত্তর হবে। ক্লিয়ার হয়েছে? এর থেকে শর্টেস্ট ওয়ে আর নেই, এর থেকে লংয়েস্ট ওয়ে আছে, লঙ্গার ওয়ে আছে, বাট শর্টেস্ট ওয়ে হচ্ছে এটাই। ওকে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা 11 দাগ দেখো, নিজেরা একবার ট্রাই করো, আমি বারবার বলবো ভিডিওটাকে পজ করো, করে নিজেরা একবার ট্রাই করো, কারণ তুমি যদি নিজে ভিডিওটা পজ না করে ট্রাই করো, আমি যখন সলিউশন করাবো তখন তুমি বুঝতে পারবে না। তোমার অ্যাটেম্প্ট কী করে, তোমাকে অনেকটা এগিয়ে দেয়, ঠিক আছে? তুমি ব্যাপারটা বুঝতে পারো, প্রশ্নটাকে ভালো করে বুঝতে পারো। তো প্লিজ অ্যাটেম্প্ট ইউর সেলফ ফার্স্ট, পজ দ্য ভিডিও অ্যান্ড অ্যাটেম্প্ট ইউর সেলফ ফার্স্ট। ওকে, আশা করি অ্যাটেম্প্ট করেছো। চলো এবার 11 দাগে আমরা প্রসিড করব। কি বলছে? এটা একটু টাফ অঙ্ক, অঙ্কটা টাফ এই কারণে, বুঝতে পারলে অঙ্কটা জটিল নয়, একদম ইজি, কিন্তু তুমি বুঝতে গেলেই তোমার প্রবলেম হবে। বলছে একজন ব্যক্তি আছে, আমি অঙ্কটাকে বোঝাবো সেই জন্য আমার সময় লাগবে, যারা চটজলদি চাও তারা 20 থেকে 25 মিনিট স্কিপ করে দেখো।
বার্ষিক জটিল সুদে 20% সুদের হারে জানুয়ারি 2000 সালে রবি 10,000 টাকা জমা রাখলো। রবি এত টাকা জমা রেখেছে, এই বক্সের মধ্যে যত টাকা রয়েছে তত টাকা জমা রেখেছে রবি জানুয়ারি 2000 সালে। ঠিক আছে, জানুয়ারি 2000 সালে ব্যাপারটা হয়েছে কি, রবি এত টাকা জমা রাখলো, এবার এই টাকাটা বেড়ে সাপোজ ধরো এই টাকাটা হয়েছে, এই ত্রিভুজে রাখা টাকাটা হয়েছে। রবি কী করছে, এই টাকাটা জানুয়ারি 2001-এ হয়েছে, মানে 1 বছর ধরে টাকাটা রবি খাটিয়েছে। জানুয়ারি 2000-এ রবি জমা রাখছে এই বক্সে রাখা টাকাটা, এবং সেই টাকাটা জানুয়ারি 2001-এ গিয়ে ত্রিভুজে রাখা টাকাটা হচ্ছে। রবি কী করছে, আরও একটা ত্রিভুজ এখানে যোগ করে দিচ্ছে, অর্থাৎ যে টাকাটা এখানে বেড়ে হচ্ছে সেই পরিমাণ টাকা রবি আবার যোগ করছে। এটাই এই প্রশ্নটাতে বলা আছে। এটা হচ্ছে কি পয়েন্ট, তোমাকে ধরতে হবে। তুমি যদি ধরতে পারো তাহলে অঙ্কটা তোমার কাছে ইজি হবে। অর্থাৎ রবি 10,000 টাকা জমা রেখেছে, সেটা 1 বছর পরে যে টাকা হচ্ছে রবি সেই টাকাটা আবার জমা করছে ওই 1 বছর পরে। ক্লিয়ার? তাও কি বলছে, বার্ষিক জটিল সুদে রবি 20,000 সুদের হারে জানুয়ারি 2000 সালে রবি 10,000 টাকা জমা করলো, এবং প্রতি বছরের শেষে যত পরিমাণ অর্থ হয়েছে তত পরিমাণ অর্থ নতুন করে জমা করে। তাহলে জানুয়ারি 2003-এ তার মোট সুদ আসল কত হবে? ঠিক আছে, মানে ব্যাংকে কত টাকা থাকবে, মোট সুদ আসল মানে কি, রবি যদি না তোলে ওই টাকাটা থেকেই যাবে। ঠিক আছে, তো জানুয়ারি 2000 সালে রবি কী করছে, রবি 10,000 টাকা জমা করছে জানুয়ারি 2000 সালে। ঠিক আছে, জানুয়ারি 2000 সালে তো রবি 10,000 টাকা জমা করলো। এখন আমরা জানি জটিল সুদ আর সরল সুদ যাই হোক না কেন, প্রথম বছরে জটিল সুদ সরল সুদ সেম হয়। এখন প্রথম বছর বলতে কি বোঝায়, প্রথম বছর বলতে বোঝায় যখনই তোমার সুদাসল চেঞ্জ হয়ে যাচ্ছে সেটাকে জটিল সুদের ক্ষেত্রে প্রথম বছরই ধরা হয়। ঠিক আছে, তো 10,000 টাকার 20% মানে আমরা সবাই জানি 10,000 টাকা 20% মানে 2,000 টাকা। আমি কী করে তাড়াতাড়ি বার করলাম, দেখো 20% মানে 120 টাকা, 120 টাকা মানে 1,200 টাকা, 1,200 টাকা মানে 10,000-এ 2,000 টাকা। এইভাবে তোমাকে দ্রুত বার করতে হবে। কিছু কিছু কনসেপ্ট আছে যেগুলো জেনে রাখতে হবে, ঠিক আছে, তবেই এই অঙ্কগুলোকে তুমি হাত দিতে পারবে। তার মানে 2,000 টাকা বেড়েছে, মানে 1 বছর ধরে রবি টাকাটা খাটিয়েছে এবং এই টাকাটা কী হয়ে গেছে, 2,000 টাকা বেড়েছে। তার মানে জানুয়ারি 2001-এ গিয়ে এই টাকাটা হয়ে গেছে কিন্তু 12,000 টাকা, কারণ 1 বছর ধরে রবির টাকাটা খেটেছে, 10,000 টাকা রবি রেখেছিল, সেটা 2,000 টাকা অ্যাড হয়ে গেছে 12,000 টাকা। তো আমি জানুয়ারি 2001-এর কথা বলছি, জানুয়ারি 2001-এ গিয়ে রবি কত টাকা হচ্ছে, রবির এখানে 12,000 টাকা হচ্ছে। ঠিক আছে, এবার রবি কী করছে, আরও 12,000 এর সঙ্গে অ্যাড করছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট বোঝার জন্য, যেটা ওখানে লেখাও আছে। তার মানে এখন তার টোটাল আসল কত হয়ে দাঁড়ালো, 24,000 টাকা। 24,000 টাকার ওপর 20% রবি এখানে অ্যাড করছে, অর্থাৎ তার মানে আসল নতুন হয়ে গেছে, মানে আবার 1 বছরের জন্য খাটবে টাকাটা। তো তুমি দেখতে পাচ্ছ এখানে 4,800 টাকা হয়ে দাঁড়াচ্ছে, 24,000-এর 20% মানে 4,800 টাকা। তাহলে এই টাকাটা কত হয়ে দাঁড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 28,800 টাকা হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, 28,800 টাকা হয়ে দাঁড়াচ্ছে। ওকে, এরপরে রবি কী করছে, রবি আরও জানুয়ারি 2002 পর্যন্ত যাচ্ছে, জানুয়ারি 2002। ঠিক আছে, জানুয়ারি 2002, কারণ রবির তো জানুয়ারি 2003 পর্যন্ত যেতে হবে রবিকে। এবার 28,800 টাকা রবি হয়ে দাঁড়াচ্ছে, 28,800 টাকা। রবি কী করছে, এর ওপরে আবার 28,800 টাকা অ্যাড করছে, কারণ যা হয়ে দাঁড়াচ্ছে রবি প্রতি বছর তাই অ্যাড করছে। এই 1 বছর পরে এই হয়ে দাঁড়ালো, রবি আরও 12,000 টাকা অ্যাড করেছিল। এইখানে যা হয়ে দাঁড়াচ্ছে রবি সেই টাকাটা আবার অ্যাড করছে, 28,800 টাকা হয়ে দাঁড়াচ্ছে, রবি আবার 28,800 টাকা অ্যাড করছে। তোমার টোটাল টাকা কত হয়ে যাচ্ছে, 0,0। ঠিক আছে, 8 2 16, 6 হাতাগুলো 1, 8 2 16, আর 1 17, 2 2 4, 1 5, এই টাকাটা হয়ে দাঁড়াচ্ছে। এর 20% তোমাকে আবার অ্যাড করতে হবে। এর 20% মানে কত দেখতেই পাচ্ছি আমরা, দেখো এর 20% মানে কত আমরা দেখতে পাচ্ছি 0, 6 2 12, 2 হাতাগুলো 1, 7 2 14, আর 1 15, 5 2 10, আর 1 11। এই টাকাটা ওর সঙ্গে যোগ করে দাও, অ্যাড করে দাও, মানে এই 57,600-র সঙ্গে এই টাকাটা অ্যাড হবে। কত হচ্ছে দেখো, হয়ে যাচ্ছে তোমাদের 20। ঠিক আছে, আর তোমাদের 5 আর 6 হচ্ছে তোমাদের 11-র 1, হাতে হলো 1, 7 আর 1 8 আর 1 তোমাদের 9, 5 আর 1 6, 69,120। ঠিক আছে, এই টাকাটা তোমাদের হয়ে দাঁড়িয়েছে। এবার যখন রবি জানুয়ারি থেকে রবি আবার কি করছে, এবার রবি স্কিপ করছে এবং রবি যাচ্ছে কোথায়, রবি যাচ্ছে জানুয়ারি 2003-এ যাচ্ছে রবি, জানুয়ারি 2003-এ যাচ্ছে রবি। তো জানুয়ারি 2003-এ রবি, দেখো জানুয়ারি 2003 পর্যন্তই আমাদের কিন্তু বার করতে বলেছে, কিন্তু জানুয়ারি 2003 যেই পড়বে রবি তো 69,120 যা আছে এখান থেকে যা পেয়েছে রবি সেটা তো থাকবেই,
প্লাস আরও রবি 69120 অ্যাড করবে, কারণ এটা তো তাকে করতেই হবে, কারণ সেটাই বলা আছে এখানে পরিষ্কার, যত পরিমাণ অর্থ হচ্ছে তত টাকা সে নতুন করে জমা করছে। তো কত হচ্ছে দেখো 0, ঠিক আছে, 042, 9 আর 9 হচ্ছে 8, 6 হচ্ছে 12 রাখে 13। তো এটা আমার অ্যান্সার হবে, এইটা আমার অ্যান্সার হবে, অর্থাৎ কোনটা 138240, 138240। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি আমার এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার হলো? প্রত্যেকটা জিনিস তোমাদের দেখো ধরে ধরে একদম বুঝিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। আমি এখানে লাইনও টেনে দিচ্ছি যাতে প্রত্যেকটা ভাগ তোমরা একদম স্টেডিলি বুঝতে পারো। ওকে, এটা খুব ভালো প্রশ্ন ছিল, এরকম ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় পড়ে, নতুন ধরনের প্রশ্ন এটা, এটা রেলে পরীক্ষায় তো পড়েনি কিন্তু ব্যাংকের পরীক্ষায় পড়া, টিসিএসেরই পড়া প্রশ্ন, ঠিক আছে, আমি তোমাদের জাস্ট তুলে দিয়েছি, এই জন্য ভালো প্রশ্ন এটা। চলো নেক্সট আমরা 12 দেখে যাব। আচ্ছা কি বলছে দেখো, 16,000 টাকার ওপর জটিল সুদ এবং সরল সুদের অন্তর 1 বছরে 10% হারে নির্ণয় করো যদি জটিল সুদ ষান্মাসিক ভিত্তিতে হয়। এখন ষান্মাসিক কথার মানে কি সেটা তোমাকে ফার্স্ট বুঝতে হবে, আর একটা জিনিসও বুঝতে হবে। ষান্মাসিক এই কথাটার মিনিং হচ্ছে ইন অ্যান ইন্টারভ্যাল অফ 6 মান্থ, অর্থাৎ 6 মাস অন্তর। 6 মাস অন্তর মানে অর্ধবার্ষিক, অর্থাৎ এখানে যদি ষান্মাসিক না করে অর্ধবার্ষিক ভিত্তিতে লেখা থাকতো তাও অ্যান্সার একই হতো। ষান্মাসিক মানে 6 মাস অন্তর, 1 বছরের কথা বলেছে, 1 বছরে 6 মাস কবার আসে? 2বার আসে, অর্থাৎ 2বার তোমাকে জটিল সুদ এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, জটিল সুদ কতবার হবে? 2বার। অনেকেই জটিল সুদের আইডিয়া থাকে না বলে অনেকে ভুলভাল বার করে। ঠিক আছে, দেখো প্রথমে আমরা সিম্পল ইন্টারেস্ট বার করি, যেটা সবার কাছে খুব ইজি হয়। সিম্পল ইন্টারেস্ট 16,000 টাকার উপরে 1 বছরে 10% রেটে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিম্পল ইন্টারেস্ট হবে 1600 টাকা। একদম মুখে অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের কী হলো? সিম্পল ইন্টারেস্ট বেরোলো। এবার আমরা বার করবো কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার ক্ষেত্রে আমাদের এই 1 বছরের 10% এইটা মাথায় রাখতে হবে। 1 ইয়ার, 1 বছরে 1 ইয়ারে আমাদের 10% রেট, তাহলে 6 মাসে কত হবে? এর হাফ হয়ে যাবে। 1 ইয়ারের হাফ তো 6 মাস, 6 মাসে কত হবে? 5%। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন এইটুকু বার করার পরে তুমি অনেক মেথড ইউজ করতে পারো, এখানে 3-4টে মেথড হয়, অনেকে অন্যান্য মেথড ইউজ করে, আমি তোমাদের 2টো মেথড ইউজ করে দেখাবো। এক আমি ইউজ করবো এক্স প্লাস ওয়াই প্লাস xy/100, মানে যেটা কিনা এফেক্টিভ রেট পার্সেন্টেজ বলা হয় একে। এফেক্টিভ রেট পার্সেন্টেজ ফর্মুলা মেথড নম্বর 1, M1 বলে লিখছি, মেথড নম্বর 1 আমি ইউজ করবো এখানে। প্রথমে মেথড নম্বর 1 ইউজ করে দেখাই। এখানে এক্স মানে হচ্ছে 5, ওয়াই মানেও 5, তাহলে এক্স মানে 5, ওয়াই মানে 5, এক্স মানেও 5, ওয়াই মানেও 5 বাই তোমাদের 100। ঠিক আছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 10.25% তোমাদের এখান থেকে বেরোচ্ছে। ঠিক আছে, এবার এই যে তুমি প্রথমে যে পার্টটা করেছো, এই যে এসআই এর ভ্যালু 1600 টাকা, এটা না বের করেও এই এফেক্টিভ রেট পার্সেন্টেজ দিয়ে ডিরেক্টলি এটাকে করা যায়, এই অঙ্কটাকে। ঠিক আছে, তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যখন 10% নিচ্ছি, তখন 1600 টাকা আসছে। আর আমরা যখন 10.25% নেব, কেন 10.25% হচ্ছে? এই এক্স আমাদের প্রথম 6 মাসের জন্য, এই ওয়াই আমাদের পরের 6 মাসের জন্য। ঘটনাচক্রে এক্সের ভ্যালুও 5, ওয়াই এর ভ্যালুও 5, কারণ বলেনি প্রথম 6 মাসে এই সুদের হার, পরের 6 মাসে এই সুদের হার, এসব বলেনি। দুটো ক্ষেত্রেই সুদের হার সেম হবে, কারণ 10%কে সমান দুটো ভাগে আমরা ভাগ করে দিচ্ছি 5%। ওকে, অতএব প্রথম 6 মাসে আমরা x%, পরের 6 মাসে আমরা y%কে এখানে কি করব, আমরা এখানে এক করছি। এখানে আমাদের যে এফেক্টিভ রেট পার্সেন্টেজ বেরোচ্ছে, মানে যে রেট পার্সেন্ট এখানে ইউজ হবে, 10% ইউজ হবে না জটিল সুদের ক্ষেত্রে, কারণ ষান্মাসিক কথাটা বলে দিয়েছে, অর্থাৎ ভেতরে শর্ত লাগানো আছে। দেখে মনে হচ্ছে দাম কম, কিন্তু ভেতরে এত বেশি শর্ত লাগিয়ে রেখে দিয়েছে, যখন তুমি মোবাইল ফোনটা কিনলে দেখলে দাম অনেক বেড়ে গেছে। ঠিক আছে, এরকম হয় না অনেক সময় দোকানে গিয়ে, এখানে ব্যাপারটা তাই। দেখে মনে হচ্ছে 10%, কিন্তু ষান্মাসিক কথাটা লেখা রয়েছে, ওই জন্য যখন তোমার ওভারঅল বেরোচ্ছে তখন 10.25 বেরোচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ওপরে যখন 10% ছিল তখন 1600 টাকা বেরোচ্ছিল, এখন 10.25, মানে পার্থক্যটা তো এইটুকুতেই আসবে আমার, অর্থাৎ 0.25 পার্থক্য আসবে, অর্থাৎ 16,000 টাকার 0.25 বের করতে পারলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। 16,000 টাকার 0.25% বের করতে পারলে অ্যান্সার বেরিয়ে যাবে, কারণ পার্থক্যটা তো এইটুকুতেই আসবে। 10% ওপরেও আছে, এখানেও 10% আছে, পার্থক্যটা তো 0.25 আসছে, কত আসবে আমার? 40 টাকা। এটা আমার অ্যান্সার হবে। অ্যান্সার আমার কী হবে? এখানে ডি, এখানে অ্যান্সার হবে কারেক্ট। দেখো উত্তর বেরিয়ে গেল। তুমি বলো এই ওপরে যে আমি এসআই বার করেছি, এটা কি বার করার দরকার ছিল? বার করার দরকার কিন্তু ছিল না। এবার আমি তোমাদের দেখাবো রেশিও মেথডে কী করে করা যায়। চলো, ওকে, দেখো রেশিও মেথডে কী করে করা যায়। একটা কাজ করছি, এখানে আমি একটা দাগ টেনে দিচ্ছি। ঠিক আছে, তোমার রেশিও মেথড বোঝাতে আমার সুবিধা হবে। এই রেশিও মেথডের ক্ষেত্রে কী করা হয়, এই পার্টটাই আমি যে নীল পার্টটা করেছি, নীল পার্টটুকুই আমি রেশিও মেথডে করবো, ব্যাস কিছু না, বাকি পুরো পার্টটা এক থাকবে।
শুধু এটুকুই আমি রেশিও মেথডে করব। ঠিক আছে, রেশিও মেথড, রেশিও, ওকে, রেশিও মেথড, রেশিও মেথড। ঠিক আছে, রেশিও মেথডে আমি কি করব, এই পার্টটুকুই আমি রেশিও মেথডে করছি। রেশিও মেথডে আমি কি করব, দেখো 5%-এর যে ভ্যালু তার মিনিংটা তোমাকে জানতে হয়। 5% বলতে কি বোঝায়, 5% বলতে বেসিক্যালি বোঝায় 1/20, 5/100, 5% মানে 5/100 মানে 1/20, এইটা আমার বোঝায়। ঠিক আছে, তাহলে প্রথমবার, ফার্স্ট টাইম, প্রথমবার আমার কী হবে, প্রথমবার আমার কী হবে, 20 টাকা 1 টাকা যোগ হয়ে 21 টাকা হবে। পরের বার আমার কী হবে, সেকেন্ড বার আমার কী হবে, 20 টাকা 1 টাকা যোগ হয়ে আমার 21 টাকা হবে। ঠিক আছে, এটা আমার দেবে প্রিন্সিপাল, এখানে আমার দেবে অ্যামাউন্ট। কত হচ্ছে দেখো 400, এটা কত হয়ে যাচ্ছে 441 টাকা হয়ে যাচ্ছে। ওকে, 441 টাকা হচ্ছে। তো তুমি দেখতে পাচ্ছি 21 টাকার আমার সুদ হচ্ছে, তাই না? তো 400-র ভ্যালু এখানে 16,000 টাকা, কারণ আমার এখানে আমার অ্যামাউন্ট বেরোচ্ছে, সরি প্রিন্সিপাল বেরোচ্ছে 400 টাকা, কিন্তু অঙ্কে বলেছে প্রিন্সিপাল 16,000 টাকা। কী করে বেরোচ্ছে, এখানে যদি আমি 40 গুণ করি তবে আমার বেরোচ্ছে। আর আমার জটিল সুদ তাহলে কত হবে, এই 441 তো আমার অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসল, তাহলে 21 টাকা আমার সুদ, তাহলে কত হবে আমি দেখতে পাচ্ছি এর সঙ্গে আমি 40 গুণ করে দিলে আমার রিয়েল ভ্যালু পেয়ে যাবো। কত আমি দেখতে পাচ্ছি 1640, অর্থাৎ 1640 টাকা। তুমি দেখতে পাচ্ছ আমার এসআইতে হয়েছিল 1600 টাকা, এখানে হচ্ছে 1640 টাকা, দুটোর মধ্যে পার্থক্য কত, 40, এটা আমার অ্যান্সার হবে। এইটা হচ্ছে আমাদের রেশিও মেথড। ইউ ক্যান অ্যাপ্লাই অলসো দিস মেথড, তুমি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারো। এদিকে নীল কালারে যে মেথড করেছি এটা মেথড নম্বর 2। ঠিক আছে, এটা মেথড নম্বর আমাদের 2, তুমি এটাও অ্যাপ্লাই করতে পারো, যে কোনো একটা মেথড ইউ ক্যান অ্যাপ্লাই। ওকে, চলো নেক্সট পরের প্রশ্নে দেখো। পরের প্রশ্ন কি বলছে, 13 দাগ, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক X% হারে 2 বছরের জন্য ঋণ হিসেবে দেওয়া হলো। এর পরিবর্তে যদি ওই অর্থ বার্ষিক 2X% সরল সুদে Y বছরের জন্য বেশি দেওয়া হতো ঋণ হিসাবে, তাহলে সুদের পরিমাণ পূর্ব সুদের পরিমাণের 5 গুণ হতো। তাহলে Y এর মান নির্ণয় করো। ইজি প্রশ্ন, কিন্তু এমন করে দেওয়া হয়েছে XY 2X 2X দিয়ে, দেখে মনে হবে ভয়ঙ্কর। ধরে নিচ্ছি টাকাটা হচ্ছে 100 টাকা, এই টাকাটা প্রাথমিক অবস্থায় ধরে নিচ্ছি SI 1 আমার কী হবে দেখো, 100 টাকা রাখা হয়েছিল এবং সেটা 2X কত X% রেটে রাখা হয়েছিল, এবং ক বছরের জন্য রাখা হয়েছে, 2 বছরের জন্য রাখা হয়েছে। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় করা হয়েছিল। কিন্তু এটা না করে যদি এটা করা হতো SI 2, কী করা হতো, যদি এটা করা হতো যে ওই 100 টাকাই যদি 2X% রেটে রাখা হতো, এবং যদি 2 বছরের জন্য না রেখে 2 বছরের জন্য না রেখে আরও Y বছর এক্সট্রা রাখা হতো। দেখো ওখানে বলেছে Y বছরের জন্য নয়, কিন্তু Y বছরের জন্য বেশি দেওয়া হতো, অর্থাৎ 2 বছর তো আগে দেওয়াই হয়েছে, এখন বলেছে 2 বছর প্লাস Y বছর যদি হতো, তাহলে কি হতো, সেই যে সুদটা মানে সুদ নম্বর 2টা পূর্ব সুদের থেকে 5 গুণ হতো। মানে পূর্ব সুদের সঙ্গে 5 গুণ করলে তবে আমি এই সুদটা পেতাম। পূর্ব সুদের 5 গুণ মানে কি, পূর্ব সুদের সঙ্গে 5 গুণ করলে তবে আমি এই এখনকার সুদটা পাবো। এবার তুমি সিম্পল কাটাকুটি করো, তুমি অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি এই X%, এই 2, এই 2X%-এর সঙ্গে পুরো কেটে বেরিয়ে গেল, এখানে 100, এই 100 কেটে বেরিয়ে গেল, তাহলে থাকলো কি 5 ইকুয়াল টু আমার থাকলো 2 প্লাস Y। এখান থেকে আমি Y এর ভ্যালু কী পেয়ে যাচ্ছি, 3, এটাই আমার কারেক্ট অ্যান্সার। তো অ্যান্সার হেয়ার উইল বি 3। এই অঙ্কটাতে কী হয়েছে, ভাষার প্রবলেম আছে, ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ তুমি যদি ঠিক করে না বোঝো তুমি ভুলভাল অ্যান্সার বার করতে পারো। তুমি যদি এখানে Y দিয়ে দাও, এই যে 2 এর জায়গায় যদি Y দাও, তাহলে তোমার অ্যান্সার হবে 5, তাহলে তোমার অ্যান্সার কী হবে 5 হবে, সেটাও অপশানে আছে। তুমি চটজলদি করতে গিয়ে যদি না দেখো Y বছরের জন্য বেশি কথাটা যদি না দেখো, তুমি ভুল অ্যান্সার করে দিয়ে চলে আসবে। ঠিক আছে, আবার যদি তুমি 5টাকে এইখানে গুণ করো, SI 1-এর সঙ্গে গুণ না করে দিয়ে SI 2-এর সঙ্গে গুণ করো, তাহলে ভুল হয়ে যাবে। কারণ পরিষ্কার বলেছে দেখো, দ্বিতীয় ঋণটা যদি দেওয়া হতো তাহলে কী হতো, সুদের পরিমাণ পূর্ব সুদের পরিমাণের 5 গুণ হতো, তাহলে পূর্ব সুদের পরিমাণের সঙ্গে 5 গুণ করলে তবেই এখনকার ঋণটা পাওয়া যাবে। অ্যান্সার তোমাদের হবে কিন্তু Y ইকুয়াল টু 3। ওকে, চলো এইটা আমাদের আজকে লাস্ট অঙ্ক ছিল। তোমরা পেড কোর্স জয়েন করতে পারো। প্রথমে তোমাদের যেমনটা আমি বললাম যে পেড কোর্স তোমরা চাইলে জয়েন করতে পারো। আর একটা মক ব্যাচ আমি চালু করছি রিসেন্ট, এখনও কথা হয়েছে, 2-1 দিনের মধ্যে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এই চ্যানেলেই যে
মক টেস্ট ব্যাচ, যেটা তোমাদের জাস্ট মক টেস্ট, মানে মক টেস্ট বলতে ম্যাথের বিভিন্ন চ্যাপ্টারের ওপর, যেমন এরকম ধরনের অঙ্ক তোমাদের 10-15টা দেওয়া হবে, আর 12 দাগে যেমন অঙ্ক ছিল তেমন দেওয়া হলো আরও 10-15টা, অর্থাৎ এরকম করে যদি 50-60টা অঙ্ক তোমাদের SICI এর উপর দেওয়া হয়, কোঅর্ডিনেট জিওমেট্রির উপর তোমাদের 20-25টা অঙ্ক যদি করানো যায়, তাহলে কী হবে, ওইগুলো তোমাদের প্র্যাকটিস হতে থাকবে, রেলের গ্রুপ ডি আসার আগে তোমাদের প্র্যাকটিসটা কমপ্লিট হবে। সেটা আমি কথা বলে দেখছি আমাদের অ্যাডমিনের সঙ্গে কী হয়, ব্যাপারটা তোমাদের জানাবো ফাইনালাইজ হলে। আপাতত রেলওয়ের যে আমাদের পেড ব্যাচ চলছে, আজকেই তাতে কম্পাউন্ড অ্যাঙ্গেলের উপর আমি ক্লাস দেবো, ত্রিকোণমিতির, ঠিক আছে, যেটা তোমাদের একটু আগে করালাম না, সাইন 15 এরকম আরও অনেক অঙ্ক আছে, সেগুলো অঙ্কগুলোকে ডিটেলসে করার জন্য, কীভাবে প্রমাণিত হচ্ছে, প্রুভ হচ্ছে, সেগুলো দেখার জন্য পেড কোর্স তোমরা জয়েন করতে পারো। আর কেউ প্লিজ বলবে না যে আমি ফ্রিতে করাচ্ছি না, ফ্রিতে তো এগুলো তোমাদের চলছেই অলরেডি, আগের দিন আমি একটা বড় ক্লাস দিয়েছিলাম, আজকেও দিলাম। ওকে, থ্যাংক ইউ।